যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার যারা মনে করেন প্রচুর পরিমাণে মুভি দেখে এদের কাছে, বা আপনার যারা স্বপ্ন দেখতেছে যে সে একটা বিজনেস করবে, তো এখন সে বিজনেস করার জন্য সে একটা আইডিয়া তৈরি করলো। ধরেন সে চকলেটের ব্যবসা করলো, চকলেটের ব্যবসা করলো না, সরি, চকলেটের ব্যবসা করবে। তো এখন তাকে যদি ব্রেন স্টর্মিং করা হয়, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন তার সাইকোলজি অনুসারে, সে বলবে কি, আমি মনে করেন যে বিদেশি ফরেন অনেকগুলো চকলেট কিনবো, কেনার পর এটা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে যাব, যে আমি ওদের কাছে বলবো, এদের পর ওদের কাছে মার্কেটিং করার পরে বিক্রি করব ওদের কাছে। এবং মনে করেন যে এরকম অনেকগুলো কোম্পানি থাকবে, বর্তমানে বাংলাদেশে প্রচুর কর্পোরেট প্রতিষ্ঠান, এদের সবার কাছে যা যদি বলি, তাহলে আমার চকলেটগুলো ওইখানে অনেকগুলো সেল হবে। কর্পোরেট প্রতিষ্ঠানে চকলেটের প্রচুর প্রয়োজন, মিটিং করার সময় সামনে একটা পেয়ালা রাখে, ওইখানে মনে করেন যে চকলেটগুলো রাখে। তো এই জন্য মনে করেন যে এটার জন্য হিউজ পরিমাণে চকলেট লাগে। তো অনেক টাকা পয়সা এই ব্যবসার জন্য। খেয়াল করেন সে এটা কিভাবে বললো, সে তার এটা আইডিয়াটা জেনারেট করছে এইভাবে, এরপরে সে খালি স্বপ্নই দেখতেছে, বিক্রি করতেছে টাকা উপার্জন করতেছে, বিক্রি করতেছে টাকা উপার্জন করতেছে। মজার বিষয় হচ্ছে যে আপনাদেরকে যে গল্পটা বলছি আমি, এটা একটা বাস্তব গল্প। আমার এক ফ্রেন্ডকে আমি একদিন দেখা হয়েছিল। তো তার সাথে কথায় কথায় সে তার বিজনেস প্ল্যান নিয়ে বলতেছে যে সে চকলেটেরই বিজনেস করবে, এরকম ভাবে সে আমার কাছে উপস্থাপন করছে। আহ, এটা আমার কাছে হাস্যকর এই জন্যই লাগছে, এই ধরনের স্টাইলে আপনি প্রবলেম নাই আপনার কাজের মধ্যে, ব্যাপারটা হচ্ছে এটাই প্রমাণ করতেছেন, আপনার কাজের মধ্যে দেখাচ্ছেন হচ্ছে যে খুব সুযোগ সুবিধা, এবং এখানে কোনো লস নাই। কিন্তু এইভাবে কোনো ব্যবসা হইতে পারে না, ব্যবসার জন্য ডিফারেন্ট অনেক কিছু নির্ভর করে। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনি যেটা করবেন, সেটা হচ্ছে আপনি একটা সাইট বানাবেন, আপনি কোনো একটা কন্টেন্ট নিয়ে বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। ওয়ান কাইন্ড অফ সেম, আপনি একটা ব্যবসাই করতেছেন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস। আপনি আরেকজনের প্রোডাক্ট নিয়ে সেল করে দিচ্ছেন, তার মানে হচ্ছে যে এটা প্রোডাক্টটা তার হোক, না হইলেও আপনার হইতে পারে। আপনার নিজের প্রোডাক্ট হইলেও আপনি সেম স্টাইলে বিক্রি করতেছেন, মানুষেরটা বিক্রি করলে আপনি কমিশন পাচ্ছেন, নিজেরটা বিক্রি করলে আপনি প্রফিট করতে পারতেছেন, অলমোস্ট সেম। কিন্তু পার্থক্য হচ্ছে একটা হচ্ছে যে নিজের, আর একটা হচ্ছে অন্যের। তো এইখানে আপনাকে কি করা লাগতেছে, যদি নিজেরটা বিক্রি করেন তাহলে আপনাকে আইডিয়া জেনারেট করা লাগতেছে, আইডিয়া তৈরি করা লাগতেছে যে কিভাবে এটা করলে একটা মানুষ ইন্টারেস্ট হবে আপনার ওয়েবসাইটের প্রতি, ইন্টারেস্ট হওয়ার পরে সে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিবে বা কিনবে। তো ঠিক তেমনি অন্যের একটা প্রোডাক্ট আপনি সেল করবেন, তার কতগুলো ফিচার্স বা কিভাবে উল্লেখ করলে বা কিভাবে এটাকে আপনি রিপ্রেজেন্ট করলে এই প্রোডাক্টটা সেল হইতে পারে, তাই তো। তো এটা হচ্ছে ব্রেন স্টর্মে আমি বলছিলাম যে সাইকোলজি বিভিন্নভাবে কাজ করে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে একরকম সাইকোলজি। আরেক রকমের সাইকোলজি হচ্ছে যে, ধরেন ওই লোকটাই যদি ব্রেন স্টর্মিং কাজটা করতে, ব্রেন স্টর্মিং বলতে আমরা যেটা বুঝি সেটার মিনিংটা হচ্ছে এখানে চলে আসবে। সে যদি বিজনেস প্ল্যানটা এইভাবে সাজানোর চেষ্টা করতো যে আমি চকলেট বিক্রি করব বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে, ওয়েল, ভেরি গুড কনসেপ্ট। এই জায়গাটুক, এটা হচ্ছে যে আমার চিন্তা আপনার টাইটেল বা আমার বিজনেসের টাইটেল। এখন আমাকে এটা করতে হলে কি করা লাগবে, আমাকে স্টেপ বাই স্টেপ এটাকে আমাকে দেখতে হবে, নেগেটিভ এবং পজিটিভ সাইড সবগুলোই। আমি এই যে বাইরের চকলেটগুলো বিক্রি করব, যেহেতু সে বলছে সে বিদেশি বা ফরেন চকলেট বিক্রি করবে যেগুলো খুব টেস্টি বা এরকম, হোয়াট এভার, যদি এরকম হয় ওয়েল, তাহলে আপনি বাইরের থেকে যে চকলেটগুলো নেবেন কার কাছ থেকে নিতে পারেন, কী ধরনের, আপনাকে একটা ইনভেস্টিগেশন করতে হবে বা সার্ভে করতে হবে যে এটা কোথায় কোথায় কম দামে, কত কম দামে পাওয়া যায় এবং কোয়ালিটি কী পরিমাণ কোয়ালিটি আছে। কারণ হচ্ছে যে কোয়ালিটির উপর বেস করে আপনার কাস্টমার থাকবে কি থাকবে না। কারণ একটা কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেওয়ার পরে সে দ্বিতীয়বার প্রোডাক্টটা নিবে না যদি আপনার কোয়ালিটি না থাকে, চকটা যদি মজা না হয়। তার মানে হচ্ছে যে আপনি বেস্ট কোয়ালিটি ইনশিওর করার সাথে সাথে দামটাও কতটা রিজনেবল রাখতে হবে এটার পাশাপাশি সেটা দেখবেন আপনি। তার মানে হচ্ছে আপনার বায়ার সাইডটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করা লাগতেছে। এবং বায়ার একজন হইলেই হবে না, কয়েকজন হইতে হবে, যাতে আপনার একজন ফল করলেও আরেকজনকে দিয়ে আপনি টিকে থাকতে পারেন। দেখা গেল ওই বায়ারটা মরে গেল, অথবা ওই বায়ারের এমন কিছু অসুস্থ হয়ে গেল, আপনাকে ডেলিভারি দিতে পারতেছেন না চকলেট, তখন আপনি কি করবেন, ব্যবসা বন্ধ করে দিবেন? অবশ্যই না। তার মানে এই যে আপনি স্টেপ বাই স্টেপ প্রথমে একটা স্টেজ সাজাইলেন, যদি সে অসুস্থ হয় তাহলে আপনি কি করবেন, তাহলে অল্টারনেটিভ আরেকজন বাইরে বের করতে হবে। ওকে, অল্টারনেটিভ বাইরে বের করার জন্য আমাকে কি করা লাগবে, কোথায় কোথায় সার্চ করা লাগবে, এটার মার্কেট প্লেসটা কোথায়, আপনি এইভাবে করে আপনি একটা লিস্ট বা এইভাবে আপনি একটা কনসেপ্টটাকে আপনি এভাবে সাজানোর চেষ্টা করলেন।
আপনার মেইন আইডিয়া হচ্ছে যে আমি চকলেট বিক্রি করব ফরেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করব। এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কেন কিনবে? চকলেট তো বাচ্চারা খাবে, চকলেট খাবে দোকানে, তাহলে কর্পোরেট প্রতিষ্ঠান কেন কিনবে? এইখানে আপনার বিজনেস কনসেপ্ট, যে চকলেটগুলো কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এই জন্য নিবে, তারা সাধারণত অনেকগুলো কারণে নেয়। কোনো একটা অনুষ্ঠান বা কোনো কিছু করতে গেল তারা সাজানো গোছানোর জন্য বা আপনার অ্যারেঞ্জমেন্টের জন্য ওইখানে কিছু চকলেট রাখে, দামি দামি চকলেট রাখে। অথবা একটা মিটিং করতেছে কারোর সাথে, সামনে সৌজন্যতার জন্য একটা চকলেট রাখতেছে। এরকম আরো অনেক ধরনের ওদের স্কোপ আছে এই চকলেটগুলো দেওয়ার জন্য। এই ইমপ্রেশন তৈরি করে ওই কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের ইমপ্রেশনগুলো খুব হাই প্রোফাইল করার জন্য এটা করতেছে। আপনি সাধারণত যদি কোনো ফেয়ারে যান, মেলাতে যান, বাংলাদেশে এটা কতটুকু আছে আমি জানি না, আছে হয়তো বা, না থাকার কোনো কারণ নাই। আপনার বিভিন্ন স্টলে গেলে দেখবেন যে অন্য স্টল, ফার্নিচার কিংবা অন্য, কিন্তু ওখানে কিছু চকলেট রাখা আছে। যে চকলেটগুলো কোনো টাকা পয়সা নেয় না ওরা, কোনো তাদের ওইখানে ভিজিটর আসলে অথবা তাদের ওইখানে কোনো কেউ ওই ফার্নিচার দেখার জন্য আসলে সে তখন একটা চকলেট তাদের হাতে দিচ্ছে, অথবা তার বাচ্চা আছে সাথে, তার বাচ্চার হাতে দিচ্ছে, অথবা যেই আসুক অ্যাডাল্ট হইলেও তাকেও দিচ্ছে। তাহলে কি এটা তার একটা ইমপ্রেশন ক্যারি করে। এই যে ইমপ্রেশন ক্যারি করার জন্য কোম্পানিটা, এই প্রতিষ্ঠানটা এরকম তৈরি করতেছে। এই ব্যাপারটা আপনি বুঝতে পারতেছেন যে এই ব্যাপারটা ঘটতেছে, সেই জন্য হচ্ছে যে আপনার বিজনেসটা হচ্ছে যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আপনার কাছে চকলেটগুলো নিবে। এখন তার কাছে যদি আপনি কম দামি চকলেট দেন, সেগুলো নিবে না। কথা বুঝতে পারছেন? যেহেতু সেই ইমপ্রেশন তৈরি করতে হবে, তাকে দামি চকলেটগুলোই দেওয়া লাগবে বা নেওয়া লাগবে। তো সেজন্য আপনার এই কনসেপ্টটা, যেহেতু কনসেপ্টটা ওইখান থেকে আপনি ক্লিক করতেছেন যে হ্যাঁ এই ওয়েতে কাজ করা যেতে পারে, এরপর তাহলে আপনি কি করবেন? কোন কোন প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান আছে, কোন এরিয়ার মধ্যে আপনি কতটুকু এরিয়ার মধ্যে আপনি ডেলিভারি দিতে পারবেন, এইটা আপনি একটা লিস্ট করবেন। এবং সেই এরিয়ার মধ্যে কতগুলো কোম্পানি আছে সেগুলো আপনি খুঁজে বের করবেন, সেটা ডিজিটালি হোক অ্যানালগ হোক। তারপর হচ্ছে যে আপনি এইটা তাদের কাছে মার্কেটিং করবেন, কি কি উপায়ে মার্কেটিং করবেন সেটা আপনি একটা লিস্ট করবেন। সেটা ইমেল হইতে পারে, ওভার ফোন হইতে পারে, সেটা হইতে পারে আপনার সোশ্যাল মার্কেটিং, সেটা হইতে পারে হচ্ছে যে ডাইরেক্ট কন্ট্যাক্ট। এরকমভাবে আপনি তার সাথে এটার একটা চার্ট করবেন বা ফ্লো চার্ট করবেন। তো এটা করার পরে আপনার যখন এটা রেডি হবে, এরপর হচ্ছে যে তার কাছে সেল করার পরে আপনি এখানে হইতে পারে যে আপনার চকলেট যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেইটার জন্য একটা পলিসি আপনি নির্ধারণ করবেন যে হ্যাঁ আমার যদি চকলেটগুলো নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, যদি কমপ্লেন করে, আমার তো ইমপ্রেশন ঠিক রাখতে হবে আমার কোম্পানির। সেহেতু আপনি এটার জন্য ঠিক করবেন যে রিফান্ড পলিসি কি, রিফান্ড কি হবে কি হবে না, রিফান্ড কি আমার সবগুলো চকলেটের মধ্যে সবগুলোই, যে কোনো চকলেট রিফান্ড হতে পারে, নাকি স্পেসিফিক কিছু চকলেট যেগুলো রিফান্ডেবল হতে পারে, আবার কিছু চকলেট নন রিফান্ডেবল যেগুলো রিফান্ড করব না। এরকমভাবে আপনি একটা আইডিয়া বা ব্রেন স্টর্মিং করে এগুলোকে পুরো বিজনেসটাকে সাজাবেন। ঠিক তেমনি আপনি যে অ্যাফিলিয়েট সাইট নিয়ে কাজ করবেন, ব্লগ সাইট নিয়ে কাজ করবেন, আপনাকে ওই আর্টিকেল নিয়ে চিন্তা করতে হবে কোন প্রোডাক্ট বা কোন নিশ নিয়ে কাজ করবেন আপনি, সেই নিশ নিয়ে আপনি কেন কাজ করবেন, সেই নিশের কম্পিটিটর কি পরিমাণ আছে। সেটা হচ্ছে যে আপনার আস্ক কোশ্চেন, এই পার্টটা হচ্ছে আস্ক কোশ্চেন, দিস ইজ মাই আস্ক কোশ্চেন। এই কোশ্চেন জিজ্ঞাসা করা, এটা হচ্ছে আপনি নিজেকে নিজে করতেছেন। কেন করতেছেন? কারণ হচ্ছে ব্রেন স্টর্মিং করে আপনি আইডিয়াটা জেনারেট করছেন, এরপরে পার্টটা হচ্ছে কি আস্ক কোশ্চেন। আমি যে এতক্ষণ ধরে আপনাদেরকে যেগুলো বলছি সেটা হচ্ছে আপনি নিজেকে নিজে কোশ্চেন করে একটা লজিক দাঁড় করাচ্ছেন যে এইটা হইলে এইটা হবে, এইটা হইলে এইটা যদি হয় তাহলে কি হবে, না হইলে কি হবে। এভাবে আপনি কোশ্চেনগুলোকে সাজায় নিচ্ছেন। যদি ইয়েস হয় তাহলে আপনার কি করতে হবে, যদি নো হয় তাহলে আপনাকে কি করতে হবে। তারপর হচ্ছে যে আপনার যখন এইগুলো সাজানো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এরপর আপনি দেখেন হচ্ছে যে মার্কেটে আপনার কম্পিটিটর কারা আছে, কারা কারা এই জিনিসগুলো দেয়। তো এই কম্পিটিটরকে নিয়ে আপনি একটা অ্যানালাইসিস করবেন যে কম্পিটিটর যারা আছে তারা কিভাবে এই কাজটা করতেছে। তারপর হচ্ছে যে তারা আপনার কতটুকু সাকসেস, তারা আপনি কেন ফেল করতেছে, কোন কোন জায়গাগুলোতে কি কি সমস্যা তারা ফেস করতেছে। এরকম ভাবে আপনি ব্যাপারটাকে কম্পিটিটর অ্যানালাইসিস করে নেবেন। এটা হতে পারে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে হতে পারে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টটা নিয়ে আপনি যখন অ্যানালাইসিস করে বের করবেন যে এই প্রোডাক্টটা নিয়ে আর কে কে কাজ করতেছে, তারা আপনার কতটুকু ভালো পর্যায়ে আছে, তাদেরকে আপনি অ্যানালাইসিস করে বের করবেন। তারপর হচ্ছে যে আপনি চিন্তা করবেন তাদেরকে কি আপনি বিট করতে পারবেন। বিট মানে তো বুঝেন, নিশ্চয়ই বুঝেন না?
জি স্যার। হ্যাঁ, তাদেরকে আপনি বিট করতে পারবেন কিনা, এটা হচ্ছে যে নেক্সট নিশ আইডিয়া জেনারেশনের জন্য এটা একটা স্টেপ। ক্যান আই বিট দেম, তার মানে হচ্ছে যে আপনাকে এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আমি তাদেরকে বিট করতে পারবো কিনা। যদি আমাকে বিট করতে হয়, পারতে হয়, তাহলে কি কি কাজ করা লাগবে, তারা কি কি কাজ করতেছে এইটার এডিশনালি আমাকে এক্সট্রা কি কি কাজ করা লাগবে, অথবা তারা যতটুকু কাজ করতেছে এতটুকু কাজ করে আমাকে আর কি জিনিস এখানে ডিফারেন্ট কিছু রাখতে হবে, যার জন্য তার কাছে না নিয়ে, তার কাছে প্রোডাক্টটা না নিয়ে আমার কাছ থেকে নিবে। তার মানে হচ্ছে যে ক্যান আই বিট দেম হচ্ছে যে এই স্কোপটুকু নিয়ে আপনি কম্পিটিটরদেরকে নিয়ে অ্যানালাইসিস করবেন। তা ক্যান আই বিট দেম এটা কোথায় কখন আসতেছে, এটা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট মাই আদার কম্পিটিটর, আমাদের আদার কম্পিটিটর যারা আছে তাদেরকে নিয়ে আপনি অ্যানালাইসিস করার পর স্টেজ হচ্ছে যে ক্যান আই বিট দেম। এরপর স্টেজ হচ্ছে যে ক্যান আই প্রোভাইড মোর কোয়ালিটি ইনফরমেশন দেন মাই কম্পিটিটর। সেটা কি জিনিস, ওই যে একটু বললাম যে আপনার কম্পিটিটর যারা আছে তার থেকে এক্সট্রা আপনি কোনো কিছু দিতে পারবেন কিনা, অথবা তাদের সমান যদি দেন তাহলে সমান দেওয়ার পরেও কিভাবে আপনি আপনার প্রোডাক্টটা আরও বেশি বাড়ায় ফেলতে পারবেন, এইটা বোঝার জন্য হচ্ছে যে কি জিনিস, ক্যান আই প্রোভাইড মোর কোয়ালিটি ইনফরমেশন দেন মাই কম্পিটিটর, এটা হচ্ছে নেক্সট স্টেজ। কথা বুঝতে পারছেন? আমি যতটুকু বলছি এটা কি পুরোপুরি ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার, আচ্ছা, ইনশাআল্লাহ। মনে করেন এই যে কাজগুলো করলেন এটা আপনারা এককভাবে আপনারা এতক্ষণ ধরে চিন্তা ভাবনা করছেন। এখন আপনি মনে করেন যে গ্রুপ ওয়াইজ কাজ করবেন, আপনাদের একটা টিম আছে ডিজিটাল মার্কেটার, এই টিম নিয়ে কাজ করতে গেলে সাধারণত আপনাদেরকে আপনারা এখন যারা আছেন এদের মধ্যে আমার ধারণা কেউ কেউ এই জিনিসটা এখন ফিল করবে। যদি ফিল করতে পারে আলহামদুলিল্লাহ, যদি ফিল করতে না পারে তাহলে আর কিছু বলার নাই, বলতে হবে তাদের অনুভূতি বোতা। তো এখন আসলে হচ্ছে যে এখানে যেটা বুঝাচ্ছি, গ্রুপ ব্রেন স্ট্রমিং ইফ ডান প্রপারলি ক্যান প্রমোট ক্রিয়েটিভ থিঙ্কিং। যদি আপনি প্রপারলি এটা করতে পারেন তাহলে হচ্ছে যে খুব ভালো কিছু করতে পারবেন, এবং ব্রিং এ টিম টুগেদার অ্যান্ড হেল্প ইউ ল্যান্ড অন দ্য প্রজেক্ট আইডিয়া। ঠিক আছে, যদি আপনি প্রপারলি করতে পারেন ব্রেন স্ট্রমিং উইথ গ্রুপ, তাহলে আপনারা সাকসেস রেট পাবেন। কিন্তু এরপর আসলে কিন্তু যদি না পারেন, এটা হচ্ছে যে আস্ক কোশ্চেন, হ্যাঁ ইয়েস নো, যদি না পারেন তাহলে কি হবে, সাম অফ দ্য কমন রিজনস এ ব্রেন স্টর্মিং সেশন গোস রং, ভুল হয়ে যাবে। তার মানে হচ্ছে যে যদি না পারেন তাহলে কি সেক্ষেত্রে ভুল হতে পারে, কেন ভুল হতে পারে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। এখানে হচ্ছে গিয়ে আনব্যালেন্সড কনভারসেশন, দ্য অ্যাঙ্করিং ইফেক্ট, আর একটা হচ্ছে অকওয়ার্ড সাইলেন্স। আচ্ছা, এই জিনিসটা কি জিনিস, আনব্যালেন্সড কনভারসেশনটা কি জিনিস, এটা হচ্ছে যে এক্সট্রোভার্ট পার্সোনালিটিস অ্যান্ড কুইক থিঙ্কার্স ডোমিনেট দ্য কনভারসেশন, লিভিং নো টাইম ফর আদার টিমমেটস টু কন্ট্রিবিউট। অর্থ কি, লিভিং মানে হচ্ছে যে লিভিং নো টাইম, কোনো প্রকার সময় দিচ্ছেন না আদার টিমমেট বা অন্যদেরকে কোনো সময় দিতেছে না সে এটা কন্ট্রিবিউট করার জন্য। আর এটা কি বলছে, এক্সট্রোভার্ট পার্সোনালিটিস অ্যান্ড কুইক থিঙ্কার্স ডোমিনেট দ্য কনভারসেশন। কিছু ব্যক্তিত্ব আছে যারা করে কি ডোমিনেট করার চেষ্টা করে অন্যদেরকে, সে যেটা বলছে সেটাই রাইট, অন্যরা কি বলতেছে না বলছে তার তোয়াক্কা করে না। তাহলে তো হইল না ভাই, আপনি যেটা বলছেন এটা ইট কুড বি এ বেস্ট আইডিয়া, ইট কুড বি এ বেস্ট স্টেটমেন্ট, বাট বিসাইডস দ্যাট আপনার সাথে যারা আদার্স টিমমেট আছে তারাও কিন্তু আপনার থেকে ভালো কিছু বলতে পারে। যদি তারা না বলতে পারে, ইফ দে ফেলড অর নট দে সেম লাইক দ্যাট গাই, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তারা ভালো কিছু বলতে পারে তাহলে সেই ভালো কিছুটা এখানে আসতেছে না বা প্রাধান্য পাচ্ছে না, কেন? কারণ ওই লোকটার ডোমিনেটিং পাওয়ার হচ্ছে আমি যা বলছি তাই রাইট। এই ধরনের ক্ষেত্রের জন্য, এই আনব্যালেন্সড কনভারসেশনের জন্য তখন এইটা ফেল করতে পারে। আপনার কমিউনিকেশন নাই, এখানে আরেকটু জিনিস লেখা যেতে পারে যে কি বলে কমিউনিকেশন, এটা হচ্ছে পারফেক্ট কমিউনিকেশন নাই, আপনাদের একজনের সাথে আরেকজনের মানে কমিউনিকেশন কম। আন্ডারস্ট্যান্ডিংটা স্যার। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা নাই। তারপর হচ্ছে যে আপনার যে টিম মেটরা নিয়ে একসাথে কাজ করতেছেন তাদের সাথে একজনের সাথে আরেকজনের যোগাযোগ নাই ঠিক মতো, তাই না? এটা যদি হয় জি স্যার। তাহলে আপনার এইটা ফেল করার চান্স থাকে। আর এই জন্য যখন কোনো গ্রুপ ওয়াইজ কাজ করতে হবে খুব সাবধানে টিম মেম্বার নির্বাচন করা উচিত। নির্বাচন করার পর দেখতে হবে যে কে কে কতটুকু কম্বিনেশন রক্ষা করতে পারছে, নোট যদি না পারে তাহলে কিন্তু সমস্যা।
দ্য অ্যাঙ্করিং ইফেক্ট, পার্টিসিপেন্টস যারা টিম মেম্বার তাদের কথা বলছে, পার্টিসিপেন্টস converts on the first few ideas that are brought up in the brainstorming। তারা প্রাথমিকভাবে যে কিছু আইডিয়া নিয়ে আসতেছে ব্রেইনস্টর্মিং এর মাধ্যমে, হুইচ হুইচ স্টেপলস নিউ আইডিয়াস অ্যান্ড প্রিভেন্টস দ্য টিম ফ্রম মুভিং অন। তারা করতেছে কি, স্টাপল করে ফেলতেছে, মানে স্টাপল মানে বুঝেন যে স্টাপল করে কাগজের মধ্যে, বুঝতে পারছেন স্টাপল করা, জি স্যার। পিন মেরে আটকা দিচ্ছে, ওইখানে ক্লোজ করে দিচ্ছে, এবং তারা করতেছে কি আটকায় ফেলতেছে অন্য টিম মেম্বারদেরকে যে সামনে ফরওয়ার্ডের জন্য। তারা ওই এক জায়গার মধ্যেই আটকায় আছে, তারা নতুন কোনো কিছুর দিকে সামনে আগাইতে পারছে না, একটা জিনিস নিয়ে তারা লুপের মতো আটকে আছে। কথা বুঝতে পারছেন? এই লুপ থেকে তারা বেরোইতে পারতেছে না, কারণ হচ্ছে যে তাদের চিন্তা ভাবনা ওইভাবে সামনে আগানো, ফরওয়ার্ডিং চিন্তা ভাবনা না, তারা নির্দিষ্ট কোনো একটা লুপের মধ্যে আটকে আছে কি চিন্তা ভাবনা করতেছে। তারপরে কি অকওয়ার্ড সাইলেন্স, এটা হচ্ছে যে দেখবেন যে গ্রুপের মধ্যে কিছু ব্যক্তি থাকবে, এদের কাজ হইল যে কোনো কাজ না করা, এদের কাজ হচ্ছে কি কোনো কাজ না করা, এরা চুপ করে থাকবো, খালি দেখবে, লাইক করবে, হোয়াট এভার, কিন্তু কোনো পার্টিসিপেন্ট করবে না। কি বলছে এখানে, পার্টিসিপেন্টস আর আনপ্রিপেয়ার্ড, লিভিং ইউ উইথ অ্যান আওয়ার ফুল অফ পেনফুল সাইলেন্স। কোনো প্রকার তারা কমিউনিকেশন করবে না, কোনো কিছু করবে না, সে সাইলেন্ট হয়ে শুধু দেখবে অথবা দেখবে না, হোয়াট এভার। or worse yet, a meeting that is cut short to put everyone out of their misery। তারা যদি কোনো প্রকার মিটিংয়ে চলেও আসে, দেখবেন যে এরা করবে কি, কত দ্রুত মিটিং শেষ করা যাবে এইটা নিয়ে বেশি চিন্তা করে, তাড়াতাড়ি শেষ করা, এইটা আছে সেইটা আছে, তাদের অনেক রকমের প্রবলেম। এই ধরনের প্রবলেমগুলোর জন্যই বলা হয়েছে যে একটা ব্রেন স্টর্মিং এর এগুলো ফেল হইতে পারে। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। এখানে তো না বুঝার আর কোনো কিছু বাকি নেই, তাই না? তো এখন আসেন হচ্ছে যে এটা কিন্তু আপনার বাস্তব লাইফে এক্সাম্পল আপনারা পাবেন, না পাওয়ার কোনো কারণ নাই, আপনারা তো ইন ফিউচার কাজ করবেন, আর যারা এখন বর্তমানে এগুলো নিয়ে কাজ করতেছেন তারাই দেখবেন এইসব প্রবলেমগুলো। আমাদের সজীব কিন্তু একবারে খারাপ কাজ যে করে তা না, সে যথেষ্ট ভালো কাজই করে আমার ধারণা, কিন্তু সমস্যা হচ্ছে যে সে আটকে আছে ব্রেন স্টর্মিং করার মধ্যে আটকে আছে, তার ব্রেন স্টর্মিংটা খুব অল্প লেভেলে চলে। সজীব, আপনি কি এটা বুঝতে পারছেন যে কেন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আগাতে কষ্ট হয়? জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে ইন্টারেস্টেড, কিন্তু আপনার বেসিক কনসেপ্টটা নিয়ে ইন্টারেস্টেড না, শিখতে থিওরিটিক্যাল ব্যাপারগুলো ইন্টারেস্টেড না, আপনার প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরিটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি ধরতে না পারেন থিওরিটা, প্র্যাকটিক্যালি আপনি সমস্যা হবে। কারণ এই যে ব্রেন স্টর্মিংটা কিভাবে করে বা ব্রেন স্টর্মিংটা কি জিনিস, এটা যদি আপনার যদি জানেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, তখন আপনার নিজেকে চিনতেও সুবিধা হবে যে আপনি এখন কোথায় আটকে আছেন, কোন পোর্শনে আটকে আছেন। আর যদি আপনি এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করেন বা স্টেপগুলো কি এগুলো নিয়ে চিন্তা না করেন, তাহলে কিন্তু হবে না। কারণ আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে ইন্টারেস্টেড, প্র্যাকটিক্যালি বুঝতেছেন, কিন্তু আপনি বুঝতেছেন না আসলে কোথায় আটকে আছেন। বর্তমানে আপনি এই নিশ আইডিয়ার জেনারেটর যে প্রাথমিক অবস্থা, এখানে আপনি আটকে আছেন। আপনি ব্রেন স্টর্মিং করতেছেন না প্রপারলি, আপনি আস্ক কোশ্চেন করতেছেন না প্রপারলি, আপনি হোয়াট অ্যাবাউট মাই আদার কম্পিটিটর, এইটা কি এইটাও আপনি ফলো করতেছেন না প্রপারলি, যে আপনি কম্পিটিটর আর কারা আছে তাদেরকে নিয়ে অ্যানালাইসিস করতেছেন না। ক্যান আই বিট দেম, তার মানে হচ্ছে যে আপনার কম্পিটিটর যদি থাকেও তাদের কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন না, বা আপনি ব্যবসাটা যে করে প্রফিটেবল হবেন কি হবেন না এটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারতেছেন না। ক্যান আই প্রোভাইড মোর কোয়ালিটি ইনফরমেশন দেন মাই কম্পিটিটর, আপনি কি তাদেরকে আরো ভালো কিছু দিতে পারবেন কিনা আপনার ভিজিটরদেরকে, এটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করতেছেন না। আপনার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব। আপনার চিন্তা ভাবনা কি, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, একটা প্রোডাক্ট বিক্রি করব, আমার ওয়েবসাইট করতে হবে, ওয়েবসাইটের মধ্যে আমি প্রোডাক্ট তুলব, প্রোডাক্ট তুলে বিক্রি করব। আপনারটা হচ্ছে যে সেম ওইটার মতো যে কিনা কর্পোরেট প্রতিষ্ঠানের মধ্যে চকলেট বিক্রি করতে চাচ্ছে। কথা বুঝতে পারছেন? সজীব, কথা বুঝতে পারছেন আপনি? আপনি কিন্তু জি স্যার, বুঝতে পারছি। মন খারাপ করানোর জন্য এটা বলা হচ্ছে না, আপনাকে আপনার ভুলগুলো কোথায় সেটা ধরায় দেওয়ার জন্যই বলা হচ্ছে যে
কোথায় আপনি আটকে আছেন? আপনি বলতেছেন যে আমি শুরু করতে চাচ্ছি কিন্তু কিভাবে শুরু করবো বুঝতেছেন না মূলত এটার জন্যই আপনার কাছে একটা গুড কনসেপ্ট আছে। ওই যে যে চকলেট বিক্রি করতে চাইছে কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে, এটা কিন্তু ভেরি গুড কনসেপ্ট, বিলিভ মি, এটা ভেরি গুড কনসেপ্ট, আমিও তাই মানি। সে যখন আমাকে বলছে আমার কাছে ভালো লাগছে, তার কনসেপ্টটা ভালো লাগছে, কিন্তু যখন সে ইলাবোরেট করলো তার কনসেপ্টটা, তখন আমার স্যার ভালো লাগে নাই, তখন আমি বুঝলাম যে এই ব্যবসাটা করতে পারবে না। কনসেপ্টটা সুন্দর চমৎকার কনসেপ্ট নিয়ে সে আগাইছে এবং সে আইডিয়া কি জেনারেট করছে, জটিল একটা আইডিয়া নিয়ে কাজ করতেছে, কিন্তু সে আগাইতে পারবে না। কেন পারবে না? কারণ সে আটকে আছে হচ্ছে যে কিভাবে স্টার্ট করবে, এটার কোথায় কোথায় কি ধরনের প্রতিবন্ধকতা হবে, কিভাবে সলভ করবে, ট্রাবল শুট করবে কিভাবে, এগুলো সে চিন্তা ভাবনা করে নাই। তাকে ট্রাবল শুটিং নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তার মানে আপনারা যখন এসইও করবেন, আপনারা যখন কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন, আপনারা যখন কোনো একটা ক্লায়েন্টের কোনো একটা কাজ নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনাদেরকে এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে। এই যে এতদিন ধরে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হয়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হয়, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে হয়, দোজ আর বেসিক এবং দোজ আর ওয়াই ফান্ডামেন্টাল এবং ওয়াই দে আর পিলার। কারণ হচ্ছে যে যদি আপনার ওইগুলো না থাকতো, আজকে এগুলো চিন্তা ভাবনা করে এগুলো কোথায় ইমপ্লিমেন্ট করতেন, সেটা তখন আপনাদের একটা সমস্যা থাকতো। আপনাদেরকে যদি সোশ্যাল মিডিয়া সম্পর্কে কোনো কিছু অবগত না করে বলা হয়তো যে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা আপনার আর্টিকেল রাইটিং এভাবে করবেন, সেটা শিখছেন কিন্তু আপনার ফান্ডামেন্টালে কিন্তু গ্যাপ থেকে যেত, আপনারা তখন সমস্যায় পড়তেন যে আর্টিকেলটা লিখছি, পোস্ট করবো কই, এটা খুঁজে পাইতেন না আপনারা কোথায় পোস্ট করবেন। আপনার মাথার মধ্যে শুধু একটা কনসেপ্টই থাকতো, ব্লগে পোস্ট করতে হবে, ব্লগে পোস্ট করতে হবে, ব্লগ ছাড়া আর কোনো গতি নাই। বাট আপনারা কোথায় থেকে শুরু করতে হবে এইটা নিয়ে সমস্যায় পড়তেন। আর সেই জন্যই সিলেবাসটা এভাবে সাজানো হয়েছে যে ফান্ডামেন্টাল কী জিনিস আপনারা তখন যখন এগুলো ওপেন করতে পারবেন, যখন এগুলো ইউটিলাইজেশন জানবেন, যখন এগুলো টুলসগুলো ব্যবহার করতে জানবেন, টুলস কোনগুলো, ফেসবুকের টুলস বলতে হচ্ছে যে ফেসবুক ব্যবহারটা আপনার প্রপারলি করতে পারছেন, টুইটারের ব্যবহারটা প্রপারলি করতে পারছেন, কোনটা লাভ রিয়েক্ট, কোনটা থামস আপ রিয়েক্ট, কোনটার কাজ কি, কীভাবে কমেন্ট করতে হয়, আপনাকে এই জিনিসগুলোকে শিখা লাগতেছে। এইগুলো যখন পারফেক্টলি শিখবেন, তখন আপনারা যখন অন্য কোনো প্রজেক্টে যাবেন, কাজ করবেন, তখন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ক্ষেত্র বিশেষে কোনো একটা আর্টিকেলে প্রয়োজনে আপনার কমেন্ট অফ করে দেওয়া লাগতে পারে। কারণ হচ্ছে যে আপনি স্টেপ বাই স্টেপ আসার কারণে আপনি বুঝতে পারতেছেন মানুষের সাইকোলজি অনুসারে যে এই পোস্টের জন্য এগেনস্টে যদি আমি কমেন্ট ইনেবল রাখি, প্রবলেম কুড বি হ্যাপেন, এই জন্যই আপনি করতেছেন কি, কমেন্ট ডিসেবল করে দিচ্ছেন। আর কমেন্ট ইনেবল করলে আপনার যদি প্রবলেম না থাকে, যদি আপনার ইন্টারাকশন বাড়ে, সব ধরনের সার্ভিসে কিন্তু ইন্টারাকশন বা কমিউনিকেশন বাড়ানো যায় না, কিছু কিছু ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করতে হয় বা চিন্তা ভাবনা করতে হয় সাইকোলজি নিয়ে যে এই পোস্টার জন্য আমি যদি এঙ্গেজমেন্ট করি তাহলে আপনার কতটুকু কি ভালো হবে, যদি এঙ্গেজমেন্টটা ক্ষেত্র বিশেষে নেগেটিভ হয় তখন কি হবে। কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ স্যার আপনি থাকতে কোনো আমাদের কোনো চিন্তা বর্ষা নাই নাই স্যার। নাকি? স্যার স্যার আপনি যতক্ষণ আছেন ইনশাল্লাহ আপনি তো স্যার থাকবেনই, মানে তারপরেও আমি এখন যেটা ব্রাউজ করতেছি এটা হচ্ছে গুগলের ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজারের কিছু ফ্যাসিলিটিস আছে। তো এইখানে সেট আপ করতে হবে আপনার ওয়েবসাইটের সাথে। তো ওয়ার্ডপ্রেসের সাথে সেট আপ করাটা কোয়াইট ইজি দেন আদার্স কোডার প্ল্যাটফর্ম। তো এইখানে আমি সেট আপ করছি। সেট আপ করার সময় এটা হচ্ছে যে আপনাদেরকে দেখানোর জন্য সেট আপ করছিলাম। ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করার পরে এই যে এই জিনিসটা দিছে আমাকে দেখেন তো এতটুকু এই জিনিসটাই আপনি কি বুঝছেন আর আমি কি বুঝছি দেখি আগে। আকিমন একটু পড়েন তো এটা কি বলছে এখানে। আকিমনি আছে? নাই? তাহলে কে আছে? মাকসুদা আপনি বলেন তো। জি স্যার আছি তো। মাকসুদাও নাই। ইয়ে কি বলে যেন, ইফাত আপনি বলেন। স্যার আমি আছি।
কোনটা বলবো? আগে দেখি আমি ইন্টারনেট আছে নাকি, কি বলছে। আর প্রথম তো ইনস্টল গুগল টেক হ্যাঁ, ম্যানেজার। একটু তো বুঝছেন যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করতে হবে, তাই তো? জি স্যার। তারপর কি বলছে? কপি দ্য কোড বিলো অ্যান্ড স্যার এখানে আর কি ছোট স্ক্রিন তো ফোন দিয়ে ই করছে আর কি। আচ্ছা, তাহলে ইফাত আপনি বলেন। Sir, copy the code below and paste it onto every page of your website. Paste this code as ওই প্রথম high ওই the লাইনটুকু বলেন আপনি, প্রথম ওই লাইনটুকু, কপি দ্য কোড বিলো, এই লাইনটার অর্থ কি বলছে বাংলায় বলেন, তর্জমা আচ্ছা করেন। তার মানে হচ্ছে কোডটা কপি করো, নিচ থেকে কোডটা কপি করো আর হচ্ছে পেস্ট ইন অনটু এভরি পেজ। আচ্ছা, ও তারপরে এটা পেস্ট করতে বলেছে আমার ওয়েবসাইটের ওয়েবসাইটে। মধ্যে, তাই তো? হ্যাঁ তো জি এতটুকু স্যার। না বোঝার তো কোনো কারণ নাই, তাই না? তারপরের লাইনে কি বলছে? Paste this code as high in the head of the page as possible. আচ্ছা তার মানে হচ্ছে ওই যে হেড যেখানে লেখা ওই অংশটুকু পেস্ট করতে বলছে। হ্যাঁ, হেডের মধ্যে আপনার এই কথাটা পেস্ট করতে হবে। তো আমি এখানে কপি, আপনি হ্যাঁ চাইলে সিলেক্ট এভাবে করতে পারেন, অথবা এখানে ডান পাশে দেখেন একটা অপশন আছে, এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে। দ্য স্নিপেট হ্যাজ বিন কপিড। ঠিক আছে, এরপরে কি বলছে যে এডিশনালি পেস্ট, কি বলছে এরপরে? ও স্যার, additionally paste this code immediately after the opening body। তার মানে হচ্ছে বডি ট্যাগের স্যার মধ্যে। এই পরের, হ্যাঁ হুম, পরের বডিটুকু যে লেখা ওইটা হচ্ছে ইনিশিয়ালি, সরি, ও ইমিডিয়েটলি পেস্ট করতে বলেছে, মানে হচ্ছে যে বডির কপি করে নিচেই পেস্ট করতে বলেছে। করতে 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 বলছে, তাই তো? তো জি এইটার স্যার জন্য হ্যাঁ। এখানে কি বোঝার কিছু আছে, আপনার যে কি জিনিস পোস্ট করতেছে এটা আপনার বোঝার দরকার আছে। আপনাকে না স্যার। করতে বলছে, পেস্ট করবেন, শেষ। এটা হচ্ছে আপনার ট্যাগ ম্যানেজার ইনস্টল করবেন। এটার জন্য আপনাদেরকে প্রচুর উচ্চ শিক্ষিত হইতে হবে না, আপনারা যারা যেই পর্যায়ে আছেন প্রত্যেকটা মানুষ পারবে, আখিমনি পর্যন্তও পারবে। শুধু এতটুকু বুঝছেন যে আপনি কপি করে নিয়ে পেস্ট করতে হবে। তখন বলতে পারেন স্যার কেমনে পারবো, কোথায় পেস্ট করতে হবে এটা তো জানি না। হ্যাঁ, সেইটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এতটুকু যদি বুঝেন তাহলে বাকিটুকু দেখলে বুঝবেন, তাই না? দেখাই দিলে জি স্যার। আপনার এটা পেস্ট করতে হবে কিভাবে। আমি সার্চ করলাম যে ওয়ার্ডপ্রেসের মধ্যে, যেহেতু আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, সেহেতু ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে পেস্ট করা যায় হেডের মধ্যে এবং বডির মধ্যে। ওইখানে তো হলো যে কোনো পিস বা স্টেমেলের মতো পেজ দেখতেছি না, সব তো পেজ অটোমেটিক ক্রিয়েট হইলো, তাই না? তো ওইটার জন্য অপশন আছে, সেটা আমি গুগলে সার্চ করে দেখলাম যে বেশ কয়েকটা ওয়ে আছে পেস্ট করার বা এটা ইনেবল করার। তো প্লাগ ইন দিয়ে ইনেবল করা যায়, আবার দেখলাম সরাসরি এই যেভাবে বলছে এইভাবে আমি পেস্ট করতে পারি উইদাউট প্লাগ ইন। চেষ্টা করবেন যত কম প্লাগ ইন ইউজ করা যায়। তো আমি দেখলাম যে প্লাগ ইন ছাড়াও করা যায়, এবং সেটা দেখলাম যে কতটা সহজ, দেখলাম যে একদমই সহজ। তো এখানে সার্চ করে দেখলাম যে এইখানে যেতে বলছে বলছে কি অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, এই গুগলের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে বলছে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে তো লগ ইন করে, এটা তো আপনারা জানেন, ইউজার নেম পাসওয়ার্ড দিলে ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেল, তাই না? এই যে এই পেজে লগ জি ইন হয়ে স্যার। যাচ্ছে ড্যাশবোর্ডে, যখন আপনি লগ ইন করবেন, নাকি লগ ইন করে দেখায় দিব আবার। ডাব্লিউপি মাইনাস অ্যাডমিনে আসলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চায়, ইউজার নেম পাসওয়ার্ড দিলে আপনি লগ ইন হলে এই যে এই পেজটা আসে, তাই না? আসার পরে কি করবেন, যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার অ্যাপিয়ারেন্সে যাবেন। অ্যাপিয়ারেন্সে গিয়ে এইখানে দেখবেন মাউস রাখলে আবার একটা সাব মেনু বের হয়ে আসতেছে। তো ওখানে গিয়ে থিম এডিটর একটা অপশন আছে, থিম এডিটরে ক্লিক করবেন। থিম এডিটরে ক্লিক করার পরে এই যে চলে আসলো এটা। তো ওইখানে আপনার বলে দেওয়া ছিল যে হেডারের মধ্যে যাইতে হবে। তো আপনি ডান পাশে দেখেন আপনার থিম যেটা অ্যাক্টিভ আছে সেটা সিলেক্ট করা আছে। তো হেডার কোথায়, হেডার এই যে ফুটার, এই যে হেডার ডট পিএসপি দেখছেন, হেডার ডট পিএসপি, থিম হেডার, জি স্যার। হেডার ডট পিএসপি জি স্যার। ক্লিক করলাম। ক্লিক করার পরে চলে আসলো। এবার মাউসটা একটু নিচে নামাই। আমি কি করছি, যেখানে বলছে হেডারের মধ্যে পেস্ট করতে, এই যে হেডার শেষ হয়েছে এখানে, হেডার ক্লোজ হয়েছে স্ল্যাশ হেডার। হ্যাঁ, হেডারের মধ্যে একটা দিতে গেছে, একটা গেছে বডির মধ্যে। হেডারের মধ্যে হেডারের যে পার্টটুকু কোথায়, ওয়্যার ইজ হেডার্স পার্ট,
এই যে এটার পার্থক্য হচ্ছে এটা এটা তো আমি কপি করছি, কপি করে নিয়ে সিম্পলি এখানে এন্টার দিয়ে খালি করে পেস্ট করে দিছি। এরপরে স্যার কি কপি বলছে, কোনো স্যার ফোল্ড হয় নাই স্যার, একটু বাদ পড়ে গেছে মনে হয় স্যার। একটু বাদ পড়ে নাই, দেখেন আপনি, আমি তো আগেই কপি করে রাখছি, আমি তো পেস্ট করিই নেই। সরি এই স্যার। দেখেন গুগল ট্যাগ ম্যানেজার ইন্ড স্টার্ট ইন্ড এইটুক দেখলেই হবে। এরপর হচ্ছে যে বডির মধ্যে আফটার বডি পেস্ট করতে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার স্টার্ট হচ্ছে ইন্ড, মানে এখানে শেষ হয়েছে। এখানে আসলেন, এসে এই যে বডি যেটা আছে বডি এটার পরে আমি একটা এন্টার দিছি, এইভাবে এন্টার দিয়ে তারপরে পেস্ট করে দিছি। তো এখানে কঠিন কিছু আছে, কিছু না পারা কিছু আছে, পেস্ট করে দিয়ে এই যে পেস্ট করে দিলাম, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আর এন্টার দিয়ে কি পেস্ট করতে হবে? না না এন্টার দিয়ে আমি জায়গাটা খালি করছি, এখানে তো জায়গা এরকম লেখা ছিল, তো আমি এই যে জায়গাটা খালি করে এই জায়গার মধ্যে তারপরে এই যে খালি জায়গার মধ্যে পেস্ট করছি। জি স্যার। বুঝতে পারছেন? আর নাহলে আপনি যদি না বুঝেন তাহলে এই যে ফালাইয়া আবার দেখাচ্ছি আপনাদের। আগে ছিল হচ্ছে এরকম, তো আমাকে বলছে বডির পরে পেস্ট করতে, তাই না? তো বডির স্যার স্যার 23-এ ছিলাম, এন্টার দেওয়ার পরে 24-এ চলে যাবো আগে স্যার। এই তো এই যে এন্টার দিলাম, বডি টাইপার আমি পেস্ট করব, কি সিম্পল। জি স্যার। আচ্ছা, পেস্ট করার পরে আমি আপডেট ফাইলে ক্লিক করছি। আপডেট ফাইলে মানে হচ্ছে যে ফাইলটা আপডেট করে নিল, বাস কাজ শেষ হয়ে গেছে সেটআপ। তো এখন আপনারা বলেন এগুলোর জন্য কি অত মাথা নষ্ট করার কিছু আছে? সিম্পল না? জি স্যার। আপনাদেরকে কিন্তু ট্যাগ ম্যানেজার শিখাই ফেলছি, এটা অনেক পরের স্টেজের কাজ, অনেক অনেক পরের স্টেজের কাজ, একদম অ্যাডভান্স লেভেলের একটা কাজ শিখাই ফেলছি। ট্যাগ ম্যানেজার কিভাবে কোত্থেকে নিয়ে আসে, হয়তো বা এইখানে ট্যাগ ম্যানেজারটা আপনি এটা কোত্থেকে পাইছেন এটা আপনি আপনাদেরকে পরে দেখায় দিব আমি, হ্যাঁ? আচ্ছা, স্যার আজকে বিরতি দিবেন না? ও বিরতি লাগবে, স্যার নামাজ পড়ি নাই তো। সেগুলো আমরা বলছি। কি কেউ একজন নোট করছেন? কেউ কি বলতে পারবেন কোন কোন স্টেপগুলো ফলো করা লাগে একটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট করার জন্য প্রাথমিকভাবে? কে বলতে পারবে? শান্ত বলতে পারবেন? স্যার সবগুলা স্যার ওইরকম পয়েন্ট আকারে মনে নেই এখন স্যার। ওকে, এই জন্যই বলছিলাম নোট করতে, কিন্তু আপনারা তো কেউ নোট করেন না। বলেন তো একটু কি কি লাগবে? স্যার কি হচ্ছে স্যার, প্রথম হচ্ছে স্যার আইডিয়া জেনারেটর, মানে সৃজনশীল আইডিয়া জেনারেটরের ব্রেনস্টর্মিং, জন্য মানে হ্যাঁ টিম ওয়ার্ক করতে হবে। ব্রেনস্টর্মিং, টিম ওয়ার্ক করতে হবে। এটাকে জি বলে স্যার, ওইটাই স্যার। ব্রেনস্টর্মিং। যে আচ্ছা, তারপরে? উম, মানে স্যার তারপর সবার আইডিয়া হচ্ছে স্যার নিয়ে একটা বেস্ট আইডিয়া বের করতে হবে সেখান থেকে। আপনি যদি এককভাবে কাজ করেন তাহলে? জি, সেটা হচ্ছে যে হয়তোবা আমারটা অতটা ইফেক্টিভ নাও হইতে পারে, এই জন্য মানে সবার সাথে আলোচনা করে বা আপনি সবার যদি সাথে টিম ওয়ার্ক, এককভাবে সবার কাজ সাথে যে করেন, আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়। এটা হচ্ছে জি স্যার। গিয়ে এটা তো এককভাবেও তো কাজ করতে পারেন, তাই না? জি স্যার, জি স্যার। এককভাবে চেয়ে তো স্যার সবার সবার সাথে আলোচনা করে নিলে মানে কাজটা ভালো হবে বেশি, আচ্ছা, মানে এটা হচ্ছে ইফেক্টিভ দুইটা বেশি আলাদা হবে। আলাদা জিনিস। টিম থাকলে একক, স্যার টিম থাকলে এককভাবে কাজ করতে হলে স্যার আমাকে সর্বপ্রথম একটা নিশ সিলেক্ট করতে হবে। হুম, দেন দেন স্যার ওটা নিয়ে আমি কিভাবে কাজ বা এটা আইডিয়াটা বের করতে হবে কিভাবে আমার মানে মানে কাজটা করা না যায় আর কি। তারপরেও স্যার, স্যার এককভাবে করতে হলেও তারপরে স্যার ওই যে নিশটা তৈরি করার পর তৈরি করে স্যার টিম মেম্বারদের সাথে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে যে আমি এমন সেক্ষেত্রে এমন ভাবে এইগুলা কাজ করছি, যে এইগুলা করছি, এইগুলা কেমন হয় বা এই যে এইভাবে করা যেতে পারে। ওগুলো নিয়ে স্যার আবার অ্যানালাইসিস করা আর কি, মানে হ্যাঁ, পরবর্তীতে আপনি শান্ত একটা মানে জিনিস আমার আটকে আছে, কম্পিটিটর আমার শান্ত একটা প্রবলেম আটকাছে, সেটা হচ্ছে বারবার একই জিনিস, সেটা হচ্ছে যে আপনার টিমের সাথে আলোচনা করতে হবে। টিমের সাথে আলোচনা তখনই করতে পারবেন যখন আপনার টিম থাকবে। যদি টিম না থাকে, আপনাকে যদি মনে করেন যে একটা ক্লায়েন্ট কাজ দিল, সেটা আপনি এককভাবে দিছে, আপনার সাথে আর কেউ নাই, তখন কি করবেন? সেই জন্য মূলত এটা হচ্ছে যে আমাদের একটু নোট করে নেন। সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং করতে হবে। ব্রেন স্টর্মিং আমি লিখে দিচ্ছি, এটা ব্রেন স্টর্মিং। এরপর হচ্ছে যে আপনার আস্ক কোশ্চেন। আস্ক কোশ্চেন হচ্ছে যে পরের পার্ট। এরপর হচ্ছে যে আপনার হোয়াট অ্যাবাউট মাই আদার কম্পিটিটর, যেটা হচ্ছে নিশ নিয়ে আপনি অ্যানালাইসিস করার পরে যেটা আপনি বুঝতে পারবেন, সেটা ক্যাটাগরি করতে পারেন হচ্ছে হোয়াট অ্যাবাউট মাই আদার
কম্পিটিটর কম্পিটিটর আচ্ছা, আপনি নিশ নিয়ে আপনি যখন এই অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করার পর আপনি তারপরে পার্ট আসতে পারছে যে কি মনে হয় আপনি কি পারবেন কিনা, ক্যান আই বিট দেম। ঠিক আছে, এরপর হচ্ছে যে আপনার যদি মনে হয় যে পারবেন, তাহলে কেন পারতে পারেন, ক্যান আই, সেটা হইতে পারে যে আপনি এক্সট্রা বা কোয়ালিটি ইনফরমেশন অন্য কোনো কিছু দিতে পারবেন কিনা। ক্যান আই প্রোভাইড মোর কোয়ালিটি ইনফরমেশন from my competitor ঠিক আছে, এই স্টেজগুলো মনে করেন যে আপনি আলাদা করে নিতে পারেন যে একটা নিশ জেনারেট করার প্রাথমিক স্টেজ হচ্ছে ব্রেন স্টর্মিং করতে হবে। ব্রেন স্টর্মিং করার পরে আপনি সেই নিশটা নিয়ে আস্ক কোশ্চেন করতে পারেন নিজেকে নিজে, অথবা টিমের মধ্যে কোশ্চেন থ্রো করতে পারেন। ইয়েস নো লজিক যেটাকে বলা হয়, ইফ ইলস লজিক অথবা ইয়েস নো লজিক, ইয়েস হলো কি হবে, নো হলে কি হবে। স্যার, জি বলেন। প্রোডাক্ট বা সার্ভিসটা আমি কখন স্যার সিলেক্ট করব, মানে এগুলো পরে নাকি আগে স্যার? প্রোডাক্ট সার্ভিস আসতেছে হচ্ছে যে আপনি ব্রেন স্টর্মিং এর মধ্যে সর্বপ্রথম আপনার প্রোডাক্ট, যেমন আমি প্রথমে বলছিলাম যে চকলেট নিয়ে, আপনি চকলেট নিয়ে জি প্রথমে স্যার। চিন্তা করছেন হচ্ছে কনসেপ্ট, ব্রেন স্টর্মিং করে আপনি প্রথমে একটা কনসেপ্ট দাঁড় করালেন যে আপনি চকলেট কর্পোরেট প্রতিষ্ঠানে সেল করবেন। এটা হচ্ছে যে আপনার ইনিশিয়াল টাইটেল, বা এখানে আপনার প্রোডাক্ট সিলেকশন হয়ে গেছে, রাইট? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে। এরপর হচ্ছে যে আপনি এই নিয়ে ইন ফিউচারে কাজ করবেন কিনা, যে চকলেট কর্পোরেট প্রতিষ্ঠানে প্রোভাইড করবেন কিনা। এরপর হচ্ছে যে এগুলো নিয়ে আপনার আস্ক কোশ্চেনে যাবেন আপনি। তারপর হচ্ছে যে আপনার আস্ক কোশ্চেনে যাওয়ার পরে হচ্ছে যে তারপর আপনি চিন্তা করবেন যে আস্ক কোশ্চেনে গেলে যে আসলে এটা কি সম্ভব হবে কিনা। যদি সম্ভব হয় এবং আস্ক কোশ্চেন যদি আপনাকে অ্যান্সার যদি নেগেটিভ এবং পজিটিভের মধ্যে যদি পজিটিভ অ্যান্সার যদি বেশি চলে আসে, তাহলে আপনি ঠিক করতে পারেন ওকে ওয়েল, তাহলে আমি নেক্সট স্টেপে যেতে পারি। যদি আপনার নেগেটিভ অ্যান্সার চলে আসে তাহলে প্রয়োজন নয় নেক্সট স্টেপে যাওয়ার। আর যদি পজিটিভ অ্যান্সার আসে, তাহলে আপনি চিন্তা করতে পারেন ওকে ওয়েল, যদি আমি সামনে আগাইতে চাই, আস্ক কোশ্চেন করে দেখা গেল যে সব কিছু ওকে আছে, তাহলে আপনি যেতে পারেন হোয়াট অ্যাবাউট মাই আদার কম্পিটিটর, অন্যরা এই বিজনেসটা কিভাবে করতেছে। আপনি তখনই টাইম ওয়েস্ট করবেন অন্যরা এই বিজনেস কিভাবে করতেছেন, এই পর্যায়ে আপনি কখন যাবেন, যখন কিনা আপনি চিন্তা করবেন যে আপনি এই ব্যবসাটা করবেন। ঠিক আছে, ব্যবসাটা কখন করবেন এই চিন্তা করবেন আস্ক কোশ্চেনের দ্বারা। তো এখন আপনি যদি চিন্তা করলেন যে না আমি ব্যবসা করব না, আস্ক কোশ্চেন আমাকে রেজাল্ট ভালো কিছু দেয় নাই, তাহলে শুধু শুধু হোয়াট অ্যাবাউট মাই আদার কম্পিটিটর, অন্য কম্পিটিটররা কিভাবে ব্যবসা করতেছে সেইটাতে যেহেতু আপনি টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই, তাই না? তাই তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা গুড, কনফিডেন্ট কম অনেক আমাদের মধ্যে ব্যাপারটা বোঝার জন্য। আচ্ছা, তো এখন আমি অন্য কম্পিটিটররা কিভাবে ব্যবসা করতেছে এটা যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে অ্যানালাইসিস করা লাগতেছে, তার মানে আমার সময় নষ্ট হচ্ছে। এই সময়টা আমি অন্য জায়গায় দিতে পারি যদি আমার নেগেটিভ কোশ্চেন আসে। আর পজিটিভ কোশ্চেন তখন হচ্ছে যে কোনো কথা নাই, আমার অন্য কম্পিটিটররা কিভাবে ব্যবসা করতেছে সেটা নিয়ে আমি চিন্তা করবো, অ্যানালাইসিস করব। তারপর হচ্ছে যে যখন আমি দেখবো অন্য কম্পিটিটররা কিভাবে ব্যবসা করতেছে এটা আমি ধরতে পারবো, তখন আপনি নেক্সট পার্ট আসতো ক্যান আই বিট দেম, আমি কি আসলে পারবো কিনা আমার কম্পিটিটরদেরকে ডাউন করতে, ডাউন করে আমার ব্যবসাটাকে, অথবা আমার ব্যবসাটাকে ডাউন তাদেরটা হোক বা না হোক, আমার ব্যবসাটাকে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে ক্যান আই বিট দেম এই কোশ্চেনটা আসতেছে। এরপরে যদি আপনি স্টেপ বাই স্টেপ যদি দেখেন যে হ্যাঁ সম্ভব, কেমনে সম্ভব, কিভাবে সম্ভব সেটা বোঝার জন্য হচ্ছে ক্যান আই প্রোভাইড মোর কোয়ালিটি ইনফরমেশন ফ্রম মাই কম্পিটিটর, আমি কি আরো ভালো কোনো কিছু দিতে পারবো কিনা, আমার কম্পিটিটররা যারা দিচ্ছে তার থেকে ভালো কিছু আমি দিতে পারবো কিনা, সেই আইডিয়াটা আপনি বের করে নিতে পারবেন। তো এই সব কিছু হচ্ছে যে নিশ আইডিয়া জেনারেট করার জন্য এই সবগুলো পার্টি হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যালি না, এই ব্যাপারটা হচ্ছে যে থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি মিক্স একটা পার্ট, বুঝতে পারছেন? যেখানে কিনা আপনার প্রচুর প্র্যাকটিক্যাল কাজের, এখানে ব্যাপারটা হচ্ছে হোয়াট অ্যাবাউট মাই আদার কম্পিটিটর, এই বা আস্ক কোশ্চেন, এই জায়গাটার মধ্যে হচ্ছে যে আপনারা প্রচুর প্র্যাকটিক্যাল ওয়ার্ক হইতে পারে। ঠিক আছে, আর একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক স্টেজ হচ্ছে ক্যান আই বিট দেম, এখানেও হইতে পারে। কিন্তু
এটার আগে যে ব্রেন স্টর্মিং, তারপর ক্যান আই প্রোভাইড মোর কোয়ালিটি ইনফরমেশন, এখানে থিওরিটিক্যালটাই বেশি বা আপনার চিন্তাটাই বেশি, যে আপনি লজিক্যালি কিভাবে এটাকে সাজাচ্ছেন চিন্তা ভাবনাটাকে। এখানে এই ব্যাপারগুলোই বেশি ইফেক্ট হিসাবে আসবে, আপনার ইফেক্টিভ হবে আপনার এই নিউজ সিলেকশনের জন্য। বুঝতে পারছেন? জি স্যার। হুইটেনিং ক্রিম কি জিনিস? স্যার আরেকবার একটু ওয়ার্ডটা বলুন। WHITNING হোয়াইটেনিং ক্রিম। না স্যার জানি না স্যার। আচ্ছা, এটা হচ্ছে যে স্যার ফর্সা করার ক্রিম। রাইট, এই তাকিমনি বুঝা গেছে। এখন এইটা হচ্ছে রং ফর্সা করার ক্রিম। তার মানে হচ্ছে যে যে একটু কালো বা শ্যামলা সে এটা মাখলে ফর্সা হবে। গট ইট? এখন আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, ডিজিটাল মার্কেটিং করবেন। এখন আপনি যদি এটা মার্কেটিং করেন আমেরিকা বা ইউরোপে, আপনি এটা কেউ কিনবো? ভাই ওরা তো ফর্সা অলরেডি, ওরা যে পরিমাণ ফর্সা ওই পরিমাণ ফর্সা তো আপনার ক্রিমও না। কথা বুঝতে পারছেন? তার মানে কি আপনার টার্গেট লোকেশন একটা স্পেস ইম্পর্টেন্ট, যে আপনি কোন জায়গাটার লোকেশন সিলেক্ট করবেন আপনার প্রোডাক্টটা নিয়ে। আপনি যদি এটা আফ্রিকাতে বিজনেস করার চেষ্টা করেন, ইয়েস ইট ইজ পসিবল। আপনি যদি এটা নিয়ে যদি এশিয়ান কান্ট্রিগুলোতে বিজনেস করার চেষ্টা করেন, ইয়েস ইট ইজ পসিবল, এবং ভেরি গুড মার্কেট ফর এশিয়া হোয়াইটেনিং ক্রিম নিয়ে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরা খুব ভালো জায়গায় এই বিজনেস করার হোয়াইটেনিং ক্রিম দিয়ে। আপনার যারা আমেরিকান আছে, ইউরোপিয়ান আছে, ওরা কিন্তু হোয়াইটেনিং ক্রিম ইউজ করে না। পাকিস্তানিরাও তো অনেক ফর্সা। হ্যাঁ ফর্সা, কিন্তু ওদের রিজিয়ন অনুসারে, এলাকা ভেদে অনুসারে কিছু কিছু জায়গা আছে শ্যামলা, কিছু কিছু জায়গা আছে ফর্সা। বুঝতে পারছেন? তো ওই জায়গার মধ্যে আপনি যারা আবার বেশি ফর্সা তাদের এখানে আবার খাবে না, যেই জায়গাটার মধ্যে তুলনামূলকভাবে শ্যামলা বা উজ্জ্বলতা কম সেখানে খাবে। এখন হোয়াইটেনিং ক্রিম ইফেক্টিভ কি ইফেক্টিভ না সেটা নিয়ে আমি তর্কে যাব না। এটা ইউজ করলে আসলে কি রং ফর্সা হবে নাকি হবে না এটা নিয়ে আমি তর্কে যাব না। এই জন্যই তর্কে যাব না, কারণ হচ্ছে যে যদি এইটা নিয়ে ব্যবসা করা না যেত তাহলে এটা কিন্তু মার্কেটে আসতো না। আমি বলি না যে যদি এটা ফর্সা না হইতো তাহলে ব্যবসা করতে পারতো না, এটা ফর্সা হয় বিধায় ব্যবসা করতে পারতেছে, ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে গিয়ে সাইকোলজিতে মানুষ যে শ্যামলা বা একটু রং একটু কম উজ্জ্বল, সে সাইকোলজি দিয়ে কিছু ডিপ্রেশনে ভুগে মানুষজন। সে মনে করে যে তাকে আর একটু উজ্জ্বল হইলে ভালো লাগে, এই যে তার মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়ে আছে, এইটা নিয়েই ব্যবসা করতেছে যারা ব্যবসায়ী। তারা করতেছে কি হোয়াইটেনিং ক্রিম নাম দিয়ে অ্যাডভার্টাইজিং করে এটা নিয়ে ব্যবসা করছে। আমরা চলে একটু অ্যাড দেখে আসি হোয়াইটেনিং ক্রিমের, তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। ডিফারেন্ট টপিক নিয়ে চিন্তা করতেছি, কিন্তু কেন কেন এটা নিয়ে ব্যবসা করা যাবে সেটি আমি একটু দেখে আসি, চলেন। স্যার স্ক্রিন শেয়ার দিয়েছেন? ও আচ্ছা, স্ক্রিনশট দেই নাই না? না স্যার। দেওয়ার পরে আমি একটা টুলস ইনস্টল করছি, সেটা আমি পরে আপনাদেরকে দিচ্ছি এটা কি টুলস, কিভাবে কাজ করে। টপ চ্যানেল, ম্যাক্সিমাম ভিউজ, এভারেজ এজ, কিওয়ার্ড ইন দ্য টাইটেল 10 থেকে 19, এভারেজ এজ, এডেড দ্য লাস্ট 7 days, সব কিছু এখানে দেখেন। একজন করছে কি বিশ্ব সেরা হোয়াইটেনিং ক্রিমের দাম, সেটা নিয়ে একটা অ্যাডভার্টাইজ তৈরি করতেছে, ঠিক আছে? এবং আপনার কি ধারণা যে এইখানে এটা দেখে উদ্বুদ্ধ হয়ে কেউ কিনতেছে না? জি স্যার, কিনতেছি স্যার। কিনতেছেন আপনারা, নট অনলি মেয়েরা, ছেলেরা পর্যন্ত কিনতেছে। Need a professional website? স্যার দাঁড়িয়ে তার মানে কি বুঝলেন আপনারা? তকির, জি স্যার। কি মনে হয় ব্যবসা করা সম্ভব? এটা নিয়ে কিন্তু প্রচুর ব্যবসা করতে, অনেক লোক ব্যবসা করতেছে, মানে বিশাল বড় একটা নিশ নিয়ে ব্যবসা করতেছে এটা, তাই না? শুধু হোয়াইটেনিং ক্রিম নিয়ে আমি এখানে দেখেন ইনসাইটে দেখেন, এটা এই পেজের কোনো অ্যাক্টিভিটিস নাই। লাস্ট 20 days এর মধ্যে কোনো অ্যাক্টিভিটিস, সিঙ্গেল পরিমাণ অ্যাক্টিভিটিসও নাই, তারপরে দেখেন পিপল রিচড।
পিপল এঙ্গেজমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট। দেখেন এটা একটা মজার জিনিস না, এটা আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই। তাহলে এবার তৌকির আপনি বললেন যে আপনার যদি এমন কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন যেটার অনেক কম্পিটিটর, তারপর আপনি ব্যবসা করতে পারবেন কিনা? এই হ্যাঁ, পুরা ওয়ার্ল্ডে, এবং এই পেজ নিয়ে কোনো অ্যাক্টিভিটিস নাই লাস্ট মিনিমাম 2.5 থেকে 3 বছর, 2 to 3 ইয়ার্সের টু, মানে 2.5 থেকে 3 বছর ধরে কোনো অ্যাক্টিভিটিস নেই এই পেজের মধ্যে। এখানে একটা জিনিস দেখাই, বুস্টেড অন ডিসেম্বর 2016, বুঝতে পারছেন? বুস্টেড অন 2016-তে দেওয়ার পরেও মনে করেন এখন পর্যন্ত কোনো কারণ ছাড়াই এটা এই পরিমাণ অবস্থা। তার মানে এই পেজ নিয়ে যদি, এই নিশ নিয়ে যদি কাজ করা যায়, তাহলে কি বুস্ট করানো যাবে না? উইদাউট বুস্টিং করা ছাড়াই আপনারা ব্যবসা করতে পারবেন না? তাহলে পসিবল, অনেক কিছুই সম্ভব। এই যে কি বলে যেন, ওয়েবসাইটে কাজটার মধ্যে যেটা অবাক করার তথ্য ছিল, আমাকে যে দেখাচ্ছিল সে বলতেছিল যে এই যে দেখেন ব্যানারের মধ্যে যে মেয়েটার ছবি দেখছেন না, ইনি মালিক, মানে সেই মালিক, সেই তার কোম্পানির মডেল। মানে বুঝতে পারছেন, মানে মডেলের খরচ আর সে রাখে নাই। হ্যাঁ, মডেলও হয়ে গেল, ব্যবসাও হয়ে গেল। যাই হোক, হ্যাঁ, যদি তাই হয়ে থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে আগে বুঝতে হবে যে আপনি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, বা অথবা আপনি একটা আর্টিকেল লিখবেন, বা আপনি একটা কন্টেন্ট লিখবেন, সেই কন্টেন্টের ডেপথে যাইতে হবে, আপনাকে বুঝতে হবে। ডেপথে কিভাবে যাবেন? আপনি বলতে পারেন যে আমি তো অমুক জিনিস নিয়ে যাই না, কি লিখবো ভাই? সেই জন্যই বলছি আপনাকে সেজন্য স্টাডি করতে হবে। এক্সাম্পল, কিছুদিন আগে একটা অ্যাম্বুলেন্সের কাজ হয়েছে, আপনাদেরকে সম্ভবত বলা হয়েছে, সেইখানে আর্টিকেল রাইটিং করানো হয়েছে। এতক্ষণ আর্টিকেল রাইটিং অ্যাম্বুলেন্সের উপরে সে লিখবে, এখন যে লেখছে সে কি অ্যাম্বুলেন্স নিয়ে তো তার ধারণা নাও থাকতে পারে। তখন সে ধারণার জন্য কি করছে, অ্যাম্বুলেন্স নিয়ে প্রচুর সার্চ করছে, সার্চ করে ঘাটাঘাটি করছে, কিওয়ার্ডগুলো নিয়ে চেক করছে যে কিওয়ার্ডগুলো কোনটা সবচাইতে বেশি সার্চ হয়, কম্পিটিটর কারা, যারা কম্পিটিটর তারা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করছে, তারা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, এই ব্যাপারগুলো বুঝতে পারছেন? বুঝছি, আমি পড়তে পারি। আমি বলছি আপনারা যে আপনি আমাকে বাংলায় বুঝান। বুঝলাম না কেন আপনি গোলায় ফেললেন, তার মানে প্রপারলি বুঝেন নাই আমার ধারণা। আপনি কি বুঝতে পারছেন না, কি বলতে পারতেছেন না? বুঝতে পারছেন কিন্তু বলতেছেন না, এমন কোনো কিছু কিন্তু বলতে পারতেছেন না? But the content is found by links regardless of the format. To find new URLs, Google bot guns fetching, okay, আচ্ছা ঠিক আছে। অ্যাসেসমেন্ট,
আচ্ছা, এরপরে কার পালা? শান্ত। শান্তর কি অবস্থা? আপনি বলছিলেন অলরেডি, তাই না? আপনারও ক্রলিং করছে। এরপর জুবাইর হোসেন। জুবাইর হোসেন তো সাবমিট করছে, তাই না? জুবাইর সাবমিট করে নাই? রিফাত? রিফাত আছেন? আমার কথা কেউ শুনতে পারতেছেন?